আমি নিজে পর্যন্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে যেতে অটোরিকশাতে উঠতে রিক্সা উঠতে সবকিছুতে ভয় পাচ্ছি। বেরোতে থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। আজকের এই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক। বিশ্বের বুকে আমরা এভাবে করে আমাদের দেশকে গড়ে তুলতে চাইনি এবং চাই না। আমরা এমন একটি দেশ চাই যেখানে সব নারী পুরুষ সমানভাবে নিরাপত্তা উপভোগ করতে পারে। রাস্তাঘাটের নিরাপত্তা তো নেই, যে কোনো কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, শিশুরা তাদের নিজেদের ঘরে পর্যন্ত নিরাপদ নেই। আজকে আসিয়ার যে পরিণতি হয়েছে তা তার বোনের বাড়ি থেকেই হয়েছে এবং পুরুষতান্ত্রিক সমাজে এমন পর্যায়ে নির্যাতন গেছে যেখানে তারা সবকিছু করে এমনকি হত্যাকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতা থেকে আমরা মুক্তি চাই, আমাদের নিরাপত্তা চাই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঠিকঠাক কাজ করুক সেটা চাই। আমাদের বিচার ব্যবস্থা থেকে পার পেয়ে যাচ্ছে বড় বড় অপরাধীরা, তারা আমাদের এই বিচার ব্যবস্থার যে অবক্ষয় হয়েছে এবং যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে কার্যকর হচ্ছে না, সেটা থেকেও মুক্তি চাচ্ছি আমরা চাচ্ছি এমন একটা শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় সবাই সমানভাবে তাদের নিজেদের ধর্ম, তাদের নিজেদের পোশাক আশাক, তাদের কাজকর্ম, তাদের ব্যক্তি স্বাধীনতা সবকিছু যাতে এক্সারসাইজ করতে পারে, উপভোগ করতে পারে এবং স্বাধীনভাবে চলাচল করতে পারে। আমি নিজে পর্যন্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে যেতে অটোরিকশাতে উঠতে রিক্সা উঠতে সবকিছুতে ভয় পাচ্ছি এবং সেই ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছে সেটা থেকেও মুক্তি চাচ্ছি। আমি চাই যে রাষ্ট্র এই ব্যবস্থা নেবে এবং আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সকল দোষী ধর্ষকদের শাস্তি যথাযোগ্য শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছুটা হলে পাই, আমরা আমাদের কর্মক্ষেত্রে আসতে পারি, ছাত্রছাত্রীরা তাদের কাছে ঠিকঠাক মতো আসতে পারে, তারাও তাদের রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনে ঠিক মতো উঠতে পারে। সেগুলোতেও হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে ক্রমাগত এবং এইসব হ্যারাসমেন্ট থেকে নিষ্কৃতি চাচ্ছি। আমি অনুরোধ জানাবো, আমার সাথে অন্য শিক্ষকরা আছে, আমাদের প্রফেসর আছেন রুহুল আমিন এবং আমাদের প্রফেসর আছেন সামিয়া জামান, তারাও তাদের বক্তব্য দেবেন এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কয়েকজনকে আমি অনুরোধ জানাবো অগ্রসর হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। ঐতিহ্যবাহী বিভাগ অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে দ্রোহ এবং সংগ্রামের ঐতিহ্যিক যে ইতিহাস নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাই ও বোনেরা এবং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আসিয়া নামে ছোট্ট একটা কিশোর মেয়ে মাগুরাতে এই জুলুমের শিকার হলো। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, পত্র পত্রিকা এবং অন্যান্য মিডিয়াতে যা দেখলাম, বৃহস্পতিবারের পর থেকে গত রাত পর্যন্ত 12টা পর্যন্ত কোন আসামিদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। মাগুরাতে প্রতিবাদী জনতা মাঠে নেমেছে। গতকাল 11টা পর্যন্ত তারা মাঠে ছিল, 12টা পর্যন্ত ছিল। আপনারা জানেন এটা রমজানের দিন, কাজে সেহরির জন্য সবাই বাসায় গিয়েছে, নামাজের জন্য গিয়েছে। এই সময় রাতের আধারে মাগুরা কোর্ট রাত্রে 12টায় মাঝরাতে অল্পরাতে সেখানে বসছে এবং অর্ধ সকালে প্রত্যুষে 12টা 1 মিনিটের পরে সেখানে রায় দেওয়া হলো এবং 7 দিন 5 দিন 6 দিন এভাবে যে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে রিমান্ড নেওয়া হলো। আমার প্রশ্ন হলো, 5 আগস্টের পরবর্তী যে সরকার, বিপ্লবী সরকার, এবং যে সরকার আসছে মানব অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে, অধিকার নিয়ে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের স্লোগান নিয়ে, সেই সরকারকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব এবং স্বরাষ্ট্র সচিব অত্যন্ত সাহসী, যোদ্ধা এবং সংগ্রামে অমিত তেজা সিংহ শার্দুল জনাব নাসিমুল বনি, সেই মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র থাকা সত্ত্বেও কিভাবে বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4টা দিন চলে গেল, আসামিদের কোনো কিছু বরাদ গেল না। আমরা এই ঘটনা নিন্দা করছি এবং রাতের আধারে কেন বিচার করতে হবে। পত্রিকা জানলাম যে উত্তেজিত জনতা আসামিদের উপরে হামলা করবে। জনতার কাছ থেকে আসামিদের জন্য বাঁচানোর জন্য পুলিশের যদি কোনো শক্তি না থাকে তাহলে পুলিশ ডিপার্টমেন্টকে আজই রিজাইন করা উচিত। একটা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটা বিভাগ থেকে দাবি উঠছিল মধ্যপ্রাচ্যের কায়দায় শাস্তি দিতে হবে। পুরনো একটা বিতর্কের সামনে চলে আসছে। আমরা অধিকাংশ জনগণ এখানে মুসলমান, এবং একটি সমাজের যে সাংস্কৃতিক এবং সামাজিক আইন গড়ে ওঠে সেই সমাজের কালচার বা সংস্কৃতির উপর দিয়ে। এখন ইসলামিক আইনে ধর্ষকের বা জেনা ব্যবস্থার যে বিচার হবে তা কোরআন এবং হাদিসে স্পষ্ট লেখা আছে, সেটা আসলে করা যাবে কিনা। আমাদের দেশে সেটা হয়নি, আমাদের দেশে পাশ্চাত্য আইন আছে। আমাদের আগের যে ডিপার্টমেন্ট কথা বলেছে তারা এই ঘটনাকে সামনে নিয়ে আসছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশ যে বিচার ব্যবস্থা এবং পৃথিবীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোরআন এবং হাদিসে বর্ণিত এই আইনটা এখন প্রয়োগ করার সময় এসছে। কারণ আমি যতটা জানি কোরআন এবং হাদিসে যে শাস্তির কথা বলা হয়েছে সেটা হলো লয়ের ভাষায় এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি। অর্থাৎ এই সমস্ত অপরাধের শাস্তি হবে ওপেন স্পেসে, এবং এমনভাবে শাস্তি হবে আমরা জানি পাথর নিক্ষেপে। আসানি ওয়াসানিয়া ফাজরিদু কিলাহুমা মিয়াতা চালতা প্রসব আছে। জেনাকারী এবং জেনাকারী পুরুষ এবং নারী তারা যাই হোক তাদেরকে 100টা পাথর মারো এবং প্রকাশ্য দিবালোকে, যাতে করে অন্যরা এটা দেখতে পারে এবং এটা সমাজে এমন একটা ভয় সৃষ্টি করে যাতে অন্যরা এই পাপ করতে আর সামনে না যায়। আমরা পাশ্চাত্য আইনের গোলক খাতায় ওয়েস্টফালীয় বাস্তবতায় ওয়েস্টফালীয় চিন্তাধারার রাষ্ট্রিক কাঠামো দ্বারা আমি মনে করি আমরা একটি বিতর্কিত সমাজে প্রবেশ করেছি, এবং আমাদের সমাজের সাথে একটা সমাজের আইনের বাস্তবায়ন কখন নাই। আইনের একটা কথা আছে কম্প্যাটিবিলিটি অ্যান্ড ইনকম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবল তখনই হয় যখন একটা সমাজের মানুষ সেই আইনকে গ্রহণ করে। পাশ্চাত্য আইন এ সমস্ত ক্ষেত্রে আমাদের সমাজ গ্রহণ করেনি। আমি অ্যাটর্নি জেনারেল জনাব আসাদকে অনুরোধ করব আমাদের বক্তব্যটাকে অনুধাবন করার জন্য। পাশ্চাত্যের আইন আমাদের সমাজ, যেখানে সামাজিক সংস্কৃতি সমাজের মানুষরা জড়িত, সেটা গ্রহণ করতে প্রস্তুত নয়। কাজে এই সমাজ প্রস্তুত আছে আমাদের সংস্কৃতির সাথে যেটা চলে যেটা চাই সেই আইন, এবং বিশেষ করে এই ধরনের অপরাধের আইন আমাদের ধর্মে প্রকাশ্যভাবে পরিষ্কারভাবে বলা আছে, সেটার বাস্তবায়নে বিচার করতে হবে। এরপর বলবো, যে কোনো সমাজে আমরা ফরাসি বিপ্লব বলি বা আমেরিকান রিভলিউশন বলি বা অন্যান্য যত রিভলিউশন বলি, সমস্ত রিভলিউশনের পরে বিপ্লব পরবর্তী দেশে একটা অস্থিরতা থাকে। আমাদের বাংলাদেশও সেভাবে অস্থির হয়েছে। আমরা জানি আমাদের তরুণ ছাত্র জনতা 100 রক্তের বিনিময়ে 36শে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে, সেই বাংলাদেশের নতুন সরকারও কিছু সমস্যার সম্মুখীন। সে সমস্যার 1 নম্বর হল আইন শৃঙ্খলা। আমি যদি সরকারের পক্ষে একটু না চাই তাহলে এটা অন্যায় হবে, কারণ এটা সরকার আমাদেরই সরকার। ডক্টর ইউনূসকে আমরাই আহ্বান করেছি, আমাদের বিপ্লবী আমরা যারা যুদ্ধ করেছে রাজুতে, শহীদ মিনারে, আমরাই ডক্টর ইউনূসকে আহ্বান করেছি, এবং তিনি তার ইচ্ছে মতো সরকার গঠন করেছেন। বিপ্লব পরবর্তী সরকার ওনারা কিছুটা লিবারাল আছে, ওনারা এখনো ওয়েট অ্যান্ড সি করছেন, ফ্যান্টাস্টিক। কিন্তু আমরা নাগরিকরা খুব বেশি সময় ধরে ওয়েট অ্যান্ড সি করার সুযোগ এই সরকারকে দিতে চাই না। আমরা স্পষ্ট ঘোষণা করছি, মাগুরার এই ঘটনায় 4-5 দিন ওয়েট করার পরে একটা বিচারের প্রক্রিয়া যাওয়ার ঘটনাকে আমরা স্পষ্টভাবে নিন্দা করছি। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, আটক পুলিশ বিভাগ, যেটা আমাদের ছাত্র জনতা বারবার বলছে, কেন পুলিশ বিভাগ নিষ্ক্রিয়। আমরা জানি পুলিশ কোনো কাজ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার একজন কলিগকে রাত্রে 8:30-9টার দিকে সংসদ ভবনের সামনে থেকে পিকআপ করেছে 3-4 জন পিকআপার, এবং তারা তাকে একটা মোবাইল নাম্বার দিয়েছে। আমার শ্রেষ্ঠ সহকর্মী সেই মোবাইল নাম্বারের বাসায় ফোন করেছে, বাসা থেকে 50,000 টাকা পাঠিয়েছে। ওই মোবাইল নাম্বারটা ছিল পিকআপারকে, যারা কিডন্যাপ করেছে তাদের মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বার এখনো থানায় আছে। এখনো পর্যন্ত আমি গত রাত পর্যন্ত খবর পাইনি যে পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বা কোনো অ্যাকশনে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিবকে বলছি, আইন এবং বিচার নামে তামাশা বন্ধ করুন। আমরা খুব বেশি সময় দিব না। যেভাবে আপনাদেরকে আমরা এয়ার কন্ডিশনে বসিয়েছি, ঠিক সেইভাবে আমরা এয়ার কন্ডিশন থেকে আপনাদেরকে কিভাবে নামাতে হয় আমরা তাও জানি। কাজেই বিপ্লব উত্তর পরবর্তীতে আমরা যারা যুদ্ধ করেছি, বিপ্লব করেছি, সংগ্রাম করেছি, আমরা ছাত্র যুবা রাজনৈতিক নেতৃবৃন্দ ঘরে বসে নাই, আমরা এখন আতঙ্ক প্রহরীর মতো রাস্তায় আছি।
আমরা হুঁশিয়ার করছি সরকারকে, লিবারাল ফেজ ইজ গন। এখন সময় আসছে কিছুটা বিপ্লবী রণহুঙ্কার ছাড়া, এবং সেই রণহুঙ্কারে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা ইরানি দেশের সকালে উনি বিভিন্ন থানায় যাচ্ছেন। ফ্যান্টাস্টিক, উই ওয়েলকাম হিম। থানার সাথে তার যোগাযোগ আরো বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক থানার পুলিশ বিভাগকে সক্রিয় করতে হবে। যদি এরা সক্রিয় না হয় তাহলে স্ট্যান্ড তাকে সাইড করতে হবে। আমি 5 আগস্টের পর একটা পরামর্শ দিয়েছিলাম সরকারকে, আমি রাজু থেকে আবারও পরামর্শ দিচ্ছি, আমাদের যে ছাত্ররা যুদ্ধ করেছে ওই ছাত্রদেরকে আপনারা ইন্টারভিউ নিয়ে তাদেরকে পুলিশ বাহিনীর পাশাপাশি সিউডো পুলিশ বাহিনী গড়ে তুলুন। প্রত্যেকটা থানায় আমার 5 জন করে ছাত্রকে দায়িত্ব দিন, তাদেরকে একটি সম্মানে নির্ধারণ করুন, পার্ট টাইম তাদের কাজ করার সুযোগ দিন, তাদের কিছুটা ব্যক্তিগত প্রয়োজন মিটবে। এট দ্য সেম টাইম দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা তাও যাদের সামনে আসবে না। আজকে যদি কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়, তার মানে ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ, তার মানে ছাত্র যুবরা ব্যর্থ, তার মানে 36শে জুলাই বিপ্লব ব্যর্থ। আমরা কি 36এর বিপ্লব ব্যর্থ হতে দিতে চাই? আমরা সরকারকে সময় বেঁধে দিচ্ছি না, কিন্তু সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, পরবর্তী প্রোগ্রামে আমরা সময় বেঁধে দিব। আমরা দেখছি গত শাসন আমলেও এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচার হয়নি। আরো প্রিয়কান্ত ঘটনা, শাসক দলের যারা হোমরা চোমরা হাই অফিস ক্যাডার, ছাত্র, যুব এবং মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তারাই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। এই জায়গা যেখানে আমরা কথা বলছি, এখানে বাঁধন নামে এক তরুণী নির্যাতিত হয়েছিল, তাও এক শাসক দলের ছাত্র নেতার হাতে। তখন বিচার হয়নি, আমরা নীরবে সহ্য করেছি, চোখে অস্ত্র পক্ষে থেমেছি। কিন্তু এই সরকার আমাদের সরকার, আমরা এই সরকারকে কোন রকম সময় দিতে চাই না, কোন রকমের কৈফিয়ত আমরা শুনতে চাই না, কোন রকমের ব্যর্থতা আমরা দেখতে চাই না। আমাদের হিসাব পরিষ্কার, যদি রাষ্ট্র চালাতে পারেন রাষ্ট্র চালাবেন, আর রাষ্ট্র চালাতে না পারলে লুক ফর অল্টারনেটিভ, রিজাইন অ্যান্ড রিপ্লেস। আমি যা বলছিলাম বিপ্লব পরবর্তী অস্থিরতা থাকে, সেই অস্থিরতার কারণে অস্থিরতা। আমি শেষ করার আগে একটা টিকা বলবো, এই অস্থিরতা সৃষ্টির পেছনে 3-4টা কারণ। একটা হলো মনোজাগতিক কারণ। একটা সমাজের যখন রমজান মাসে 90%-এর বেশি মুসলমানের দেশে রমজান মাসে আসিয়ার ঘটনা ঘটে প্রকাশ্য দিবালোকে, তাহলে সেই দেশের গণমানুষের কালচার এবং সভ্যতা নিয়ে বিশ্ব কিভাবে বিচার করবে? তাকে ইসলামের সাথে যায়, তা যদি না যায় তার মানে হলো আমাদের জাতির সর্বনাশ হয়ে গেছে। অর্থাৎ আমরা যে ইসলাম ধর্মের যে অনুসরণ করছি, দাবি করছি, ইসলাম ধর্ম বাস্তবে আমাদের জীবনে নাই। আচ্ছা, ইসলাম ধর্ম বাস্তবে আমাদের জীবনে ফিরিয়ে আনতে হবে। আমি সবাইকে হুঁশিয়ার করছি, যদি ইসলাম ধর্মকে ফিরিয়ে আনি তাহলে এই ঘটনা ঘটবে না। দ্বিতীয়ত, যে কোনো বিপ্লবের পরে অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে একটা সমাজ পরিবর্তনের দর্শন আছে, তত্ত্ব আছে। সামাজিক তত্ত্ব দিয়ে যদি কি সমাজ তত্ত্বের যখন ইনস্টেবিলিটি সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী লেগে থাকে। আমরা জানি 5 আগস্টের বিপ্লব, 5 আগস্টের সরকার বিরুদ্ধে এবং ছাত্র জনতার বিরুদ্ধে আমাদের পরাজিত শক্তি, পলায়ন করা শক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের যারা বছর বাংলাদেশে আছে, তারা সবাই বিভিন্নভাবে সুযোগ গ্রহণ করছে। আমি বলছি না প্রত্যেকটা ঘটনার সাথে শুধু তারাই দায়ী। আমি আগে যেটা বলতাম, জাতের মাইন্ডসেট, মনোজগতে আমাদের ধর্ম ইসলাম থেকে সরে যাওয়া, আমাদের যে পাপ, সেটা তো দায়ী আছে। সেই সুযোগটা নিচ্ছে আমাদের পরাজিত পলায়নকৃত এই শক্তি। তারা দেশকে আনস্টেবল করার জন্য, অস্থির করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য, 36 বিপ্লব ব্যর্থ করার জন্য তারা বিভিন্ন সুযোগ খুঁজছে। কাজে আমি ছাত্র জনতা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক সবার বিবেককে আমি অনুরোধ করছি, আপনারা সবাই সব জায়গায় সর্বদা সতেজ থাকবেন, শান্তিতে বিদ্যুৎ, যুদ্ধে বজ্র। এবং আমরা সবশেষে আমি বলবো, একটা সমাজের যে কোনো অন্যায় দূর করতে হলে 2টা পথ আছে। একটা হলো ফর্মাল মিনস, যেমন আইন কানুন, রাষ্ট্রীয় আচার আচরণ। কিন্তু ফর্মাল মিনস does not work all the time, সেখানে ইনফর্মাল মিনস লাগে। ইনফর্মাল মিনসের ভিতরে আছে আমাদের ধর্মীয় সংস্কৃতি, সমাজের বিপ্লব এবং নাগরিকদের
নাগরিকদের সুশীল চিন্তার বহিঃপ্রকাশ। আমি বলবো আমাদের দেশের জাতিরাষ্ট্রের এই বিপ্লবী সরকারের আইন দ্বারাই শুধু এই ধরনের অপরাধ দমন করা সম্ভব না, যদি না নাগরিকরা ইনফরমাল মিনস নিয়ে সামনে এগিয়ে না আসে। সবশেষে আমি বলবো, আবারও আহ্বান করবো সরকারকে এবং বিচার বিভাগকে যে ইসলামের আইনে এই অপরাধগুলো বিচার করুন, ইসলামের শিক্ষা ছড়িয়ে দিন এবং রমজান মাসে এই ধরনের ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার যে মিডিয়াগুলো আছে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে একটা আহ্বান করা হচ্ছে। আর ছাত্রছাত্রী তোমরা যারা, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা ইসলামিক আইন অনুসরণ করো।